নমস্কার। এবার আসবো আমরা থার্ড চ্যাপ্টারে, পার্ট 3। আগের পার্ট দুটো আশা করি আপনারা দেখেছেন। তো নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্রতি ক্ষেত্রে 80/20 পদ্ধতির প্রয়োগ। এই যে 80-20 রুল, এটা একটা ওয়ার্ল্ডের যারা 1% মানুষ আছে, যারা সব থেকে টপ লেভেলে, তারা এই রুলটাকে ফলো করেন, 80-20 রুল। এখানে প্রথমেই একটা উক্তি দিয়ে শুরু হয়েছে যে জোহান উলফগ্যাং ভন গোয়েথের, যে আমাদের হাতে যথেষ্ট সময় থাকবে যদি আমরা সময়ের সদ্ব্যবহার করতে শিখে থাকি। ঠিকই, সময় আমাদেরকে তখনই গুরুত্ব দেবে যদি আমরা সময়ের গুরুত্ব দিই, সময়ের অপচয় যদি না করি। সময় থাকতে থাকতে যদি আমরা নিজেদের সেই সময়কে কাজে লাগাই, তাহলে সময় একদিন ঠিক সেটা রিটার্ন দেবে। তো এখানে এই 80/20 পদ্ধতি হলো নিজের জীবনকে সময় অনুসারে সঠিকভাবে চালনা করার অন্যতম শ্রেষ্ঠ উপাদান। বিশ্ববিখ্যাত ইতালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটোর নামাঙ্কিত এই বিশেষ পদ্ধতিকে প্যারেটো প্রিন্সিপাল নামে উল্লেখ করা হয়। এটা শুরু হয়েছিল 1895 সালে। এবার কি বলছে যে সবার উপরে থাকা যে 20% মানুষ, আমি 1% বললাম, এখানে তিনি বলেছেন যে সবার উপরে থাকা যে 20% মানুষ, যাদের ক্ষমতা, বৈভব ও প্রতিপত্তির নিরিখে তিনি নামকরণ করেছিলেন যে বিশিষ্ট কিছু, আর বাকি 80% এরা সাধারণ মানুষের সমষ্টি। আমাদের সমাজেও দেখবেন 80% আমরা হচ্ছি সাধারণ মানুষ, আর 20 জন এমন মানুষ আছে যারা সব থেকে পাওয়ারফুল, রিচেস্ট, যারা গোটা এই আইন কানুন, গোটা সিস্টেমটাকে চালাচ্ছে। তো এখানে কি বলছে, কাজের ক্ষেত্রে 20% অংশগ্রহণ এনে দেবে 80%-এর পর। আমি কোনো একটা কাজে যদি অংশগ্রহণ করি, সেই 20% যে আমি মন দিয়ে অংশগ্রহণ করলাম, সেটাই আমার পুরো 100%-এর মধ্যে 80%-এর ফল এনে দেবে। দ্বিতীয় হচ্ছে, আমার ক্রেতাদের মধ্যে 20%-ই তোমার 80% বিক্রি। কারণ আমার দোকানে যদি বিক্রি বাটা হয়, তাহলে দেখবেন যে যদি আমার দোকানে 60টা কাস্টমার আছে বা আছে, তাদের মধ্যে, বা এখানে 100টা বলেছে, তো 100টার মধ্যে যদি 100টা কাস্টমার আছে, তো 100টার মধ্যে 20 জনই দেখবেন যে সব থেকে বেশি আমাদেরকে প্রফিট দিয়ে যায়, 80 জন জাস্ট নর্মাল রেগুলার কাস্টমার হিসেবে। তো তোমার তারপরে বলছে তোমার বিক্রিত পণ্য বা পরিষেবার 20% থেকে তোমার লাভের ক্ষেত্রে 80% ফল পাওয়া যাবে। একদমই তাই। কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো আমরা বিক্রি করে সব থেকে বেশি লাভের মুখ দেখি। সারাদিনে 10টা জিনিস বিক্রি লাভ হয়, সেখান থেকে একটা জিনিস বিক্রি হয়তো সেই 10টা লাভের সমান হয়ে যায়। তো সেরকমই তোমার কাজের 20% থেকে তোমার কার্যকারিতার 80% বুঝে নেওয়া যাবে। এর অর্থ, তোমার তালিকায় যদি 10টি কাজের কথা লেখা থাকে, তাদের মধ্যে মাত্র 2টি কাজের মূল্য বাকি 8টি কাজের সম্মিলিত মূল্যের সমানুপাতিক হয়ে থাকে। মানে আমি 10টা কাজ করব, তাই 10টার মধ্যে একটা কাজ এতটা গুরুত্বপূর্ণ যে বাকি 9টা যে কাজ করব, সেই 9টা কাজ মিলিয়ে যে আমার লাইফে যা ইফেক্ট দেবে, তাই একটা কাজ আমার সেই লাইফে সেটার ইফেক্ট দেবে। আর সেটাই হচ্ছে ব্যাংক। এখানে ব্যাংক মানে সেই কদর্য বা সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ কিন্তু আমরা নেগলেক্ট করি, সেই কাজটাকে বলা হয়েছে। কি বলেছে, কর্তব্যের সংখ্যা এবং কর্তব্যের গুরুত্ব। 10টি কাজের প্রতিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একই রকম সময় লাগা সম্ভব, কিন্তু এদের মধ্যে একটি কি দুটি কাজের ফলাফল বাকিগুলির সম্মিলিত ফলাফলের চাইতে বহুগুণ বেশি প্রমাণিত হতে পারে। প্রায়শই একটি মাত্র কাজ বাকি 9টি কাজের সম্মিলিত মূল্য থেকে বহুগুণে বেশি প্রমাণিত হওয়া সম্ভব। এবং এই কাজটি হলো সেই প্রধান প্রতিবন্ধকতা বা ব্যাংক, যেটিকে সবার আগে অতিক্রম করতে হবে অথবা গিলে ফেলতে হবে। মানে আমাদেরকে সব থেকে যে প্রতিবন্ধকতাপূর্ণ, যে সব থেকে যে কাজটা আমরা অ্যাভয়েড করছি, সেই কাজটাকে আমাকে এগিয়ে নিতে হবে। যেমন পরীক্ষার হলে আমরা, ধরুন আমিও অঙ্কে ভীতি ছিল আমার, তো সেরকমই আমরা অঙ্কটাকে নেগলেক্ট করি। কিন্তু একমাত্র অঙ্কই হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আমি জেনে আসতে পারি যে আমি কত নাম্বার ঠিক করেছি। বাদ বাকি কিন্তু ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, এগুলো আমার পার্সোনালি ফেভারিট থাকলেও আমি কিন্তু কোনোদিন নিজে থেকে ঠিক করতে পারবো না যে স্যাররা আমাদেরকে কত নম্বর দেবে। অথচ অঙ্কতে আমি কিন্তু বলে দেবো যে হ্যাঁ, আমার এই অ্যান্সারটা মিলে গেছে, মানে আমি এতে 5-এ 5 পাবো বা 10-এ 10 পাবো। তো এখানেও সেরকম বলা হয়েছে যে বেশিরভাগ মানুষ সেই সমস্ত ক্ষেত্রে গড়িমসির শিকার হয় যে কাজগুলি সবার উপরে থাকা সেই 10 বা 20%-এর মধ্যে পড়ে, সেই বিশিষ্ট কিছু কাজের অন্তর্গত, এবং তারা অত্যন্ত একাগ্রতা মনোযোগের সঙ্গে বাকি 80% কাজে ব্যস্ত হয়ে পড়ে, যেগুলির গুরুত্ব অতিমাত্রায় কম। সেগুলি সেই সামান্য প্রচুরের অন্তর্গত, যেগুলি থেকে ফলের আশা না করাই শ্রেয়। এখানেও বলে যে সরকার যেখানে আছে, সরকার সেই 20 জনকে বেশি গুরুত্ব দেয়। পাওয়ারফুল বিজনেসম্যান, পাওয়ারফুল পলিটিশিয়ান, যারা উচ্চ পদে আছে, কারণ কি তাদের কাছ থেকে সবথেকে বেশি লাভ পাওয়া যাবে। এবং মানে পদদলিত হয় কারা, বাকি 80 জন। এটা পৃথিবীর প্রথম নিয়ম থেকে হয়ে আসছে যে প্রথম 20 জন যে অভিজাত বা যারাই হোক, যারা পাওয়ারফুল, তারাই সব থেকে বেশি জায়গা দখল করে। সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা মানুষের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হয়।
তো এটাই বলেছে যে আমরাও নিজের লাইফে এমন কিছু কাজের প্রতি ব্যস্ত হয়ে পড়ি, 80টা কাজের প্রতি, যেখানে আমরা মেন যে 20টা কাজ আমাদের লাইফে, যে মেন পারপাস বা যে কাজটা আমাদের সব থেকে বেশি আমাদের জন্য উৎপাদনশীল, সেই কাজটাতে আমরা ফোকাস করতে পারি না, এবং বাকি 80টা কাজ নিয়ে আমরা গুরুত্ব দিই। যেমন কি আমরা সকাল থেকে উঠে ইনস্টাগ্রামে একে মেসেজ করতে হবে, ওর রিপ্লাই দিতে হবে, ফেসবুকে ওর ভিডিও পোস্ট করেছে ওকে লাইক করতে হবে, ওর একটা কমেন্ট করতে হবে, বা নানা রকম এই যে আজকে বন্ধুদের সঙ্গে এই আড্ডা মারা হয় না, এই আড্ডাটা মারতে হবে, এই সব নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের লাইফের যে মেন উদ্দেশ্য বা মেন পারপাস আমরা সেই জিনিসটাকে ভুলে যাই। তারপরে বলছে যে কর্তব্যে মনোযোগ দিতে হবে, সাফল্যের অর্জনের প্রতি না। এখানে আমার মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে কর্মণ্যবাধিকারস্তে মা ফলে সুখাদাচরণ। এখানেও তাই বলেছে যে কর্তব্যে মনোযোগ দিন, সাফল্য অর্জনের জন্য নয়। কিছু মানুষ সারা জীবন দেখবেন কাজ করেন কিন্তু সাফল্যের মুখদর্শন করেন না। কিছু মানুষ আছে যারা সারা জীবন খেটে যায়, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু লাইফে কোনো সাকসেস পায় না বা লাইফে সেরকম কোনো অ্যাচিভমেন্ট করতে পারে না। কারণ কি, এরা সবসময় এমন কাজ করবে নিজেদের ব্যস্ত করে রাখে যেগুলি কার্যত কোনো গুরুত্বই নেই, এবং যেগুলো ইম্পর্টেন্ট কাজ, যেগুলো করলে তারা একটা পা এগোলেই তারা জীবনের সাকসেস দেখতে পাবে, সেক্ষেত্রে তারা মানসিক গড়িমসির শিকার, কারণ সেই কাজগুলো কঠিন, সেখানে তারা এগুলো করতে চান না। তো সেটা কি বলেছে যে তোমাকে সেই গুরুত্বহীন 80% কাজগুলি করবে সযত্নে এড়িয়ে গুরুত্বপূর্ণ 20% কাজগুলিকে সম্পন্ন করার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে, যেগুলো করার জন্য বেশিরভাগ মানুষ রীতিমতো অনিচ্ছুক। এবং যে কাজগুলো আমি করতে চলেছি সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে, সেগুলি কি সবার উপরে থাকা 20% গুরুত্বপূর্ণ কাজের অন্তর্গত, না সেগুলি সেই গুরুত্বহীন 80%-এর মধ্যে পড়ে। আমরা কোনো একটা কাজ করব, সেটাতে কি সেটা কি সব থেকে কঠিন মনে হচ্ছে আমার লাইফে, যে কারণে আমি কাজটাকে বারবার এড়িয়ে যাচ্ছি। আমার কাজটা ইম্পর্টেন্ট, কাজটা করতে হবে, কিন্তু তারপরেও কি আমার মনে হচ্ছে যে না থাক, আজকের দিনে করবো না, কাল করবো, বা এই কাজটা খুব কঠিন, এই কাজটা আমি পারবো তো, এগুলো ভেবে নিয়ে একবার জাস্ট কাজে ফোকাস করতে হবে বা কাজে একবার পা দিতে হবে, তাহলে তুমি অনেকটা এগিয়ে যাবে। কি বলে যে ছোট ছোট গুরুত্বহীন কাজগুলি সবার আগে সম্পন্ন করার প্রলোভন থেকে নিজেকে বিরত করা। যদি তুমি অপেক্ষাকৃত গুরুত্বহীন কাজগুলি দিয়ে নিজের দিন শুরু করো, কিছুদিনের মধ্যে এমন একটি অভ্যাস তৈরি হবে যার দ্বারা তোমার প্রতিদিনের কাজ শুরু হবে সেই বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো দিয়ে। সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে এই ধরনের বদ অভ্যাসকে সযত্নে লালন করা সম্পূর্ণভাবে অনভিপ্রেত। মানে আমরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো আমরা যদি চেষ্টা করি যে সব থেকে কঠিন কাজগুলো দিয়ে আমাদের জীবন শুরু করব, তাহলে আমাদের জীবনের যে সারাদিনের যে 100% কাজ, সেই 100%-এর কাজের মধ্যে 50% সলভ হয়ে যায়। মানে আমরা যেহেতু পুরুষ হয়ে জন্মেছি বিশেষত, বা পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই বলতে পারি, যে সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে আমাদের লাইফের মেন যে কাজ, সব থেকে কঠিন যে কাজ দিনের আগের দিন রাতে লিস্টে লেখা আছে, যেটা সব থেকে কঠিন কাজ, সেটা সকাল 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের 10টা কাজের মধ্যে একটা কাজ যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে বাকি 9টা কাজ অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণে বলেছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে নামার ক্ষেত্রে সবচেয়ে প্রথম কঠিন পদক্ষেপ হলো সেটিকে সঠিকভাবে শুরু করা, নিজেকে উদ্বুদ্ধ করা। যে মুহূর্তে তুমি একটি গুরুত্বপূর্ণ কাজকে সঠিকভাবে শুরু করা থেকে সেটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার পিছনে তোমার যাবতীয় চিন্তা ভাবনাকে কাজে লাগাও, সেই উৎসাহ তোমাকে মানসিক গড়িমসির হাত থেকে নিষ্কৃতি পেতে সাহায্য করে। এই জেনারেশনে, আমি আগের ভিডিওতেও বলেছি যে এই জেনারেশনের সব থেকে বড় শক্তি হচ্ছে নিজের মনের উইল পাওয়ার, এবং উইল পাওয়ার থাকলে তুমি যে কোনো কাজ অনায়াসে করতে পারবে। তো তাই বলা হয়েছে যে যে মুহূর্তে তুমি একটি গুরুত্বপূর্ণ কাজকে সঠিকভাবে শুরু করা থেকে সুস্থভাবে সম্পন্ন করো, সেখানে সেই উৎসাহই তোমাকে মানসিক গড়িমতির হাত থেকে নিষ্কৃতি পেতে সাহায্য করে। আসল ঘটনা, প্রায়শই একটি অতি গুরুত্বপূর্ণ কাজ করতে যতটা সময় ব্যয় হয়, একটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজ করতেও ততটাই সময় লাগে। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হলো কোনো মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজের শেষে তোমার মধ্যে ফুটে উঠবে গৌরব ও সন্তুষ্টির এক মিশ্রিত প্রতিক্রিয়া। সময়ানুবর্তিতার শৃঙ্খলে নিজেকে জড়িয়ে ফেলার অর্থ হলো জীবনকে সঠিক পথে চালিত করা, ব্যক্তিগতভাবে নিজেকে সঠিকভাবে সামনে চলা। মানে তুমি যদি একবার পাংচুয়ালিটি বা ডিসিপ্লিনের মধ্যে পড়ে যাও, তাহলে তোমার জীবনের অর্ধেক অংশ তুমি নিজে অ্যাচিভ করে নিতে পেরেছো। মানে তোমার নিজের প্রতি যদি নিজের কন্ট্রোল থাকে, তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে তুমি নিজের জীবনের লক্ষ্যে অনেকটা এগিয়ে যাবে। তো সেই কারণেই বলা হয়েছে যে সময়ানুবর্তিতা তোমাকে শেখায় যে কোন কাজ শেষ করার পর তুমি কোন কাজে হাত দেবে। এই যে তুমি সবসময় চঞ্চলা হয়ে থাকো যে আমি কোনটা করবো, কোনটা করবো না, কোনটা করলে আমার বেটার হবে, তো সেটাই তোমাকে ডিসিপ্লিন শেখাবে। তুমি যদি ডিসিপ্লিন লাইফে একবার এগিয়ে যাও, তাহলে তোমাকে তখন শেখাবে যে এটার পরে এটা করলে বেটার হয়, বা কোনটার পরে কোনটা করলে বেটার হয়। তখন তোমার নিজেরই একটা ক্ল্যারিটি চলে আসবে
তাই কি বলছে যে কার্যকর উৎপাদনক্ষম মানুষেরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে নিজেদেরকে নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা শৃঙ্খলা আবদ্ধ করে দেয়। তাই ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি খুব ইম্পর্ট্যান্ট। তাই জোর করে তারা সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বা ব্যাংকটিকে গিলে ফেলে, যেভাবেই ভাবা হোক না কেন। এর ফলে অন্যান্য সাধারণ মানুষের থেকে এরা যোজন যোজন এগিয়ে থেকে জীবন ও কর্মক্ষেত্রে রাঙি নেয়। সবাই কত তাদের জীবন হয়ে ওঠে আনন্দময়। তোমাকেও ঠিক এইভাবেই কাজ করে যেতে হবে। এখানে কি বলা হয়েছে যে ব্যাংকটিকে গিলে ফেলতে হবে, যে সব থেকে বড় যে প্রতিবন্ধকতা সেটাকে আমাদেরকে এগিয়ে দিতে হবে। এই জন্যই আমরা এইভাবেই 20টা লোক আছে সেই 20টা লোকের মধ্যে আমরা আসতে পারবো, 80টা লোকের মধ্যে নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের দিন আমরা 4th চ্যাপ্টারে চলে যাবো। বাই।